গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের শেষ ক্লাস নেব। তোমরা বলতে পারবে যে এই যে নিয়ন বা হিলিয়াম, এই অণুগুলোর অস্তিত্ব নেই কেন? এই অণুগুলো গঠিত হয় না কেন? আবার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন বিয়োজন শক্তির তুলনায় নাইট্রোজেনের বন্ধন বিয়োজন শক্তি বেশি কেন? একটা সিলিন্ডারের মধ্যে রাখা অক্সিজেন গ্যাসের মধ্যে যদি এক চুম্বক প্রবেশ করানো যায়, তাহলে অক্সিজেন গ্যাস চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কেন বলো তো? অক্সিজেন গ্যাসগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা যে বিভিন্ন তথ্যগুলো পড়লাম, ভ্যালেন্স বন্ড তত্ত্ব, ভিএসপিআর তত্ত্ব, সংকরায়ন তত্ত্ব, এই সমস্ত তত্ত্বের সাহায্যে কিন্তু এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। আজকে আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করতে চাইব পদার্থের আণবিক গঠনের থিওরি দিয়ে। বোঝা গেছে? আমরা আলোচনা শুরু করব বিজ্ঞানী হুন্ট এবং মুলিকান। মনে রাখবে, বিজ্ঞানী হুন্ট আর মুলিকান প্রায় 1932 সাল নাগাদ তারা একটা থিওরি দেন, যাকে আণবিক কক্ষক তত্ত্ব বলা হয়। আণবিক কক্ষক তত্ত্ব, বুঝা গেছে? আণবিক কক্ষক তত্ত্ব, এই তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি? অণুর গঠন এবং অণুর বেশ কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। ফলে আজকের মূলত আমাদের আলোচনাটা আণবিক কক্ষক তত্ত্ব দিয়ে। যে সমস্ত প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো যে বললাম, বন্ধন বিয়োজন শক্তি, চৌম্বক ধর্ম এবং কোনো অণুর অস্তিত্ব থাকা না থাকা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগের পড়া থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। ফলে আজকে আমরা আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। আণবিক কক্ষক তত্ত্ব, যাকে মলিকুলার অরবিটাল থিওরি বলা হয়, এমও থিওরি। ঠিক আছে? এই তত্ত্বের মূল যে স্বীকার্যগুলো, তত্ত্বের মূল স্বীকার্য যেমন অনুগঠনে পারমাণবিক অরবিটালের মিলনে মলিকুলার অরবিটাল বা আণবিক কক্ষক তৈরি হয়, আণবিক কক্ষক গঠিত হয়। বোঝা গেছে? এটা সরলীকরণ একটা থিওরি, খুব সহজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে অণুগুলো যখন তৈরি হয়, অণু যখন গঠন হয়, তখন তার যে পরমাণু, যে দুই বা ততোধিক পরমাণু থেকে যখন অণু তৈরি হবে, তখন পারমাণবিক অরবিটালগুলো যে আছে, সেই পারমাণবিক অরবিটাল থেকে আণবিক অরবিটাল তৈরি হবে। সহজ কথা, ঠিক আছে? এবার যে আণবিক অরবিটালগুলো তৈরি হলো সমশক্তি, মনে রাখবে সেই পারমাণবিক অরবিটালগুলোই মিলিত হবে। সমশক্তির পারমাণবিক বা অ্যাটমিক অরবিটাল, এই পারমাণবিক অরবিটালকে সংক্ষেপে এও, অ্যাটমিক অরবিটাল। সমশক্তির অ্যাটমিক অরবিটালগুলো কী হবে? অ্যাটমিক অরবিটাল মিলিত হবে। সমশক্তির অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, মলিকুলার অরবিটাল মানে আণবিক কক্ষক, মলিকুলার অরবিটাল গঠিত হবে। যে কোনো পারমাণবিক অরবিটালের কম্বিনেশন কিন্তু ঘটবে না, সেই পারমাণবিক অরবিটালগুলো একে অপরের সঙ্গে মিলিত হয় আণবিক অরবিটাল তৈরি করতে পারবে, আণবিক কক্ষক তৈরি করবে, যাদের শক্তি সমান বা প্রায় সমান। নেক্সট, n সংখ্যক অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, n সংখ্যকই আণবিক অরবিটাল তৈরি হবে, n সংখ্যক মলিকুলার অরবিটাল উৎপন্ন হবে। বোঝা গেছে? যেমন দুটি অ্যাটমিক অরবিটাল যদি মিলিত হয় দুটি মলিকুলার অরবিটাল তৈরি হবে, উৎপন্ন হবে। মনে থাকবে কথাটা? যার মধ্যে একটার কি হবে?
একটির শক্তি তার পারমাণবিক অরবিটালের তুলনায় একটির শক্তি হ্রাস পাবে এবং যার শক্তি হ্রাস পাবে তাকে বলা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল, বোঝা গেছে? তাহলে দুটো পারমাণবিক অরবিটাল যদি মিলিত হয় তাহলে দুটো আণবিক অরবিটাল তৈরি হবে। এই দুটো আণবিক অরবিটালের মধ্যে একটার শক্তি পারমাণবিক অরবিটালের তুলনায় হ্রাস পাবে, যাকে বলা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর অন্যটির শক্তি বৃদ্ধি পাবে। অন্যটির শক্তি বৃদ্ধি পাবে, যেটার শক্তি বৃদ্ধি পাবে তাকে বলা হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ফলে দুটো পারমাণবিক অরবিটাল থেকে যখন দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে তখন তার মধ্যে একটার শক্তি বৃদ্ধি পাবে আর একটার শক্তি হ্রাস পাবে। যেটার শক্তি হ্রাস পাবে তাকে বলা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যে অরবিটালটার শক্তি বৃদ্ধি পাবে তাকে বলা হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এই সমস্ত অরবিটালে যখন ইলেকট্রন পূর্তি ঘটবে, ইলেকট্রন পূর্তি যখন ঘটবে, ইলেকট্রন পূর্তি কী করবে? এরা কিন্তু হুন্ডের সূত্র, তারপরে পাউলির অপবর্জন নীতি, পাউলির নীতি, সেই সঙ্গে এরা কি করবে? আফবাউ নীতি মেনে চলবে। আফবাউ নীতি অনুযায়ী, মনে থাকবে কথাটা তো? এই সমস্ত মলিকুলার অরবিটালে যখন ইলেকট্রন পূর্তি ঘটবে, ইলেকট্রনগুলোর সজ্জা হবে, তখন তারা কিন্তু কি করবে? হুন্ডের সূত্র, পাউলির নীতি, আফবাউ নীতি মেনে কিন্তু ইলেকট্রন পূর্তি ঘটবে, মেনে ইলেকট্রন পূর্তি ঘটে। বোঝা গেছে? তাহলে এই হলো একটা ছোট্ট মূল প্রতিপাদ্য বিষয়গুলো। মলিকুলার আণবিক তত্ত্বের মূল প্রতিপাদ্যগুলো হলো এই কি বলো তো? এই অরবিটালের যে মূল যে বিষয় সেটা হলো অণু যখন গঠিত হবে তখন পারমাণবিক অরবিটালগুলো মিলিত হয় আণবিক অরবিটাল গঠন করবে। সমশক্তির বা প্রায় সমশক্তির অ্যাটমিক অরবিটালগুলো মিলিত হয় মলিকুলার অরবিটাল গঠন করবে। n সংখ্যক অ্যাটমিক অরবিটাল মিলিত হয় n সংখ্যকে আণবিক অরবিটাল তৈরি হবে। যেমন দুটি অ্যাটমিক অরবিটাল মিলনে দুটি মলিকুলার অরবিটাল তৈরি হবে, যার একটার শক্তি বৃদ্ধি পাবে যাকে বন্ডিং মলিকুলার অরবিটাল বলা হবে, যেটা শক্তি হ্রাস পাবে তাকে বন্ডিং বলা হবে, আর যেটা শক্তি বৃদ্ধি পাবে তাকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বলা হবে। এবং এই সমস্ত অরবিটালে যখন ইলেকট্রন পূর্তি ঘটবে তখন তারা পাউলির নীতি, আফবাউ নীতি এবং হুন্ডের নীতি মেনে কিন্তু ইলেকট্রনগুলোর পূর্তি ঘটবে। পারমাণবিক কক্ষক আর আণবিক কক্ষক, আমরা কি দেখলাম বলো তো? পারমাণবিক কক্ষকের সমন্বয়ে আণবিক কক্ষক গঠিত হয়। এতদিনে আমরা পারমাণবিক কক্ষক জানতাম, আজকে আমরা আরেক ধরনের বললাম পারমাণবিক কক্ষকের মিলনে আণবিক কক্ষক তৈরি হয়। তো এদের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন পারমাণবিক কক্ষকগুলো সরল প্রকৃতির, এদের আকৃতি এরা সরল প্রকৃতির, আর আণবিক কক্ষক জটিল প্রকৃতির, এরা জটিল। এদের মধ্যে কিছু পার্থক্য আছে, মনে থাকবে। আর পারমাণবিক কক্ষগুলো যে চিহ্ন আমরা ব্যবহার করি সেই চিহ্ন হলো SPDF, নিশ্চয়ই তোমাদের জানা আছে। আর আণবিক কক্ষগুলোর যে চিহ্ন আমরা ব্যবহার করি সেই চিহ্নগুলো হলো সিগমা, পাই, ডেল্টা ইত্যাদি। বোঝা গেছে কথাটা? তাহলে পারমাণবিক কক্ষক এবং আণবিক কক্ষকে কিছু মৌলিক পার্থক্য আছে। যেমন পারমাণবিক কক্ষগুলো কী করে? একটা পরমাণু একটা নিউক্লিয়াসের অধীনে থাকে, একটি নিউক্লিয়াসের অধীনে থাকে, নিউক্লিয়াসের অধীনে থাকে। আর আণবিক কক্ষগুলো কিন্তু একাধিক নিউক্লিয়াসের অধীনে থাকে। আণবিক কক্ষক একাধিক নিউক্লিয়াসের অধীনে থাকে। মনে থাকবে? ফলে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন পারমাণবিক কক্ষক হলো সরল প্রকৃতির, কিন্তু এরা জটিল প্রকৃতি। এদের চিহ্ন SP দিয়ে প্রকাশ করা হয়, এদের সিগমা, পাই দিয়ে প্রকাশ করা হয়। এরা একটা নিউক্লিয়াসের অধীনে থাকে। আণবিক কক্ষক একাধিক নিউক্লিয়াসের অধীনে থাকে। পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়, পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়
একে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল বলা হয়। পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয়, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। আমরা পরমাণুর গঠনে পড়েছি শর্ডিঞ্জারের যে সমীকরণ, ম্যাথামেটিক্যাল যে সমীকরণ, সেই সমীকরণ সমাধান করে আমরা সাইয়ের বিভিন্ন মান পাই, তাই তো? শর্ডিঞ্জারের সমীকরণ দেখেছো তো? এই শর্ডিঞ্জারের সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে সাইয়ের প্রাপ্ত মান থেকে অ্যাটমিক অরবিটালের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়। অণুর ক্ষেত্রেও শর্ডিঞ্জার সমীকরণ আমরা অ্যাপ্লাই করে যে সাইয়ের মানগুলো পাই, সেই মানগুলো দিয়ে আমরা অণুর ও আণবিক অরবিটালের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। কিন্তু এক্ষেত্রে মান নির্ণয় করা খুব জটিল, সহজে মান নির্ণয় করা যায় না। সেজন্য আমরা একটা অল্টারনেটিং পদ্ধতি, একটা অন্য পদ্ধতিতে আমরা আণবিক অরবিটালের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চাইছি, আর সেটাই হলো পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয়। বোঝা গেছে? এই পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয় এর সাহায্যে আমরা কি করব, হাইড্রোজেন অণুর গঠনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আণবিক অরবিটালের সাহায্যে। হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে আমরা ধরে নিলাম দুটো হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু এইচএ আর এই একটা হাইড্রোজেন পরমাণু এইচবি। ঠিক আছে, বোঝা গেছে তো? আমরা দুটো হাইড্রোজেন পরমাণু মিলে যে হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে, আমরা ধরে নিলাম একটা হাইড্রোজেন পরমাণু এইচএ আর একটা হাইড্রোজেন পরমাণু এইচবি। এদের পারমাণবিক কক্ষকে তরঙ্গ অপেক্ষক, পারমাণবিক কক্ষকে তরঙ্গ অপেক্ষক ধরে নিলাম এর সাই এ, এটা ধরে নিলাম সাই বি। এই পারমাণবিক কক্ষকের কী হবে, কি হতে পারে বলো তো? পারমাণবিক কক্ষকের সমন্বয় সাধন দুভাবে হতে পারে। সমন্বয় দু রকম হতে পারে, দু প্রকার হতে পারে। কি কি দু প্রকার? সমষ্টিগত আর পার্থক্যগত। বোঝা গেছে? তাহলে পারমাণবিক অরবিটালগুলোর যে সমন্বয় সাধন দুভাবে হতে পারে। কিভাবে? সমষ্টিগতভাবে আর পার্থক্যগতভাবে। বোঝা গেছে? আমরা যদি ধরে নিই আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক, আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক আমরা ধরে নিলাম, এটার জন্য ধরে নিলাম সাই এ আর একটার জন্য ধরে নিলাম সাই বি। বোঝা গেছে? আণবিক কক্ষকে তরঙ্গ অপেক্ষক ধরে নিলাম। ফলে এরা যখন সমষ্টিগতভাবে যখন এরা সমন্বয় সাধন ঘটাবে, তখন কী হবে? সাই এ সমষ্টিগতভাবে যখন ঘটাবে তখন হবে সাই বি সমান সাই এ প্লাস সাই বি। যখন এরা পার্থক্যগতভাবে ঘটাবে তখন কী হবে বলো তো? পার্থক্যভাবে যখন ঘটাবে তখন কী হবে? সাই বি সমান সাই এ মাইনাস সাই বি। এই হলো পার্থক্যগত সমন্বয় সাধন, আর এই হলো সমষ্টিগত সমন্বয় সাধন। ফলে এই থিওরিটা একটু জটিল মনে হলেও আমাদের এলিমেন্টারি আইডিয়া আছে, জাস্ট একটু টাচ করা। আবার বলছি, পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়ের জন্য আমরা হাইড্রোজেনকে উদাহরণ হিসেবে নিলাম। ধরে নিলাম একটা হাইড্রোজেনের পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক সাই এ, অন্যটা সাই বি। এই যে পারমাণবিক অপেক্ষকগুলোর এদের কম্বিনেশন ঘটতে পারে দুভাবে, সমষ্টিগতভাবে অথবা পার্থক্যগতভাবে। আমরা যদি আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক সাই এ আর সাই বি ধরে নিই, তাহলে সাই বি সমান সাই এ, এটা হলো সমষ্টিগতভাবে তৈরি হবে, আর এটা হলো পার্থক্যগতভাবে। বোঝা গেছে? আমরা যদি এখন হাইড্রোজেন অণুর চিত্রটা অঙ্কন করি তাহলে আমরা দেখব, যেমন এই একটা হাইড্রোজেন পরমাণু, এরা যখন সমষ্টিগতভাবে সমন্বয় সাধন হবে, তখন তারা কিন্তু এইভাবে একটা অণু তৈরি করবে, যেখানে নিউক্লিয়াস দুটোর মাঝে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। একে বলা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। এর শক্তিমাত্রা হ্রাস পায় এবং অণু স্থায়ী হয়। বোঝা গেছে? তাহলে এইভাবে যদি সমষ্টিগত সমন্বয়ের মাধ্যমে, সমষ্টি যোগফলের মাধ্যমে যদি উৎপন্ন হয়, তাহলে অণুর শক্তিমাত্রা হ্রাস পায় এবং এইভাবে উৎপন্ন
যে আণবিক অরবিটাল তাকে বলা হয় বন্ডিং আণবিক অরবিটাল, এবং এর ফলে উৎপন্ন অণু কিন্তু স্থায়ী হয়। অন্যদিকে যদি পার্থক্যগত সমন্বয় হয়, পার্থক্যগত যদি সমন্বয় হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্যগত হলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, তাদের নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী নিউক্লিয়াস দুটো থেকে দূরবর্তী অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে নিউক্লিয়াস দুটোর মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে, এবং এইভাবে উৎপন্ন আমরা যে মলিকুলার অরবিটালটা পাবো তাকে বলা হবে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। এক্ষেত্রে কি হয়, শক্তি বৃদ্ধি পায়, মনে থাকবে, এক্ষেত্রে কিন্তু শক্তি বৃদ্ধি পায়, ফলে অণু অস্থায়ী হয়, উৎপন্ন অণুটা কি হবে, স্থিতিশীলতা হ্রাস পাবে, অস্থায়ী হবে। আর এক্ষেত্রে নিউক্লিয়াস দুটোর মাঝে নিউক্লিয়াস দুটো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, ফলে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। এভাবে লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে, রৈখিক সমন্বয় সাধনের মাধ্যমে দু ধরনের আণবিক অরবিটাল সৃষ্টি হয়, বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং। বন্ডিংয়ে শক্তিমাত্রা হ্রাস পাওয়ায় ফলে উৎপন্ন অণুর স্থায়িত্ব বৃদ্ধি পায়, আর অ্যান্টিবন্ডিংয়ের শক্তিমাত্রা বৃদ্ধি পায়, কেন নিউক্লিয়াস দুটো কাছাকাছি আসে এবং নিউক্লিয়াস দুটো পরস্পরকে বিকর্ষণ করে, ফলে অণুর স্থায়িত্ব হ্রাস পায়। এই ধারণাটাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। বন্ডিং ও অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের শক্তিমাত্রা আমরা কি পেলাম বলো তো, দুটো পারমাণবিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দুটো আণবিক অরবিটাল তৈরি হয়, যার একটা বন্ডিং আর একটা অ্যান্টিবন্ডিং। আমরা এটাও জানলাম এমো থিওরিতে যে একটার শক্তিমাত্রা পারমাণবিক অরবিটালের তুলনায় বৃদ্ধি পায়, আর একটার শক্তিমাত্রা হ্রাস পায়। আমরা এই দুটো বন্ডিং এবং অ্যান্টিবন্ডিংয়ের শক্তিমাত্রার একটা রেখচিত্র দেখব। যেমন আমরা যদি ধরে নিই দুটো পারমাণবিক অরবিটালের সমন্বয়, এই একটা পারমাণবিক অরবিটাল আর এই একটা পারমাণবিক অরবিটাল, 1s 1s, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা, এদের লিনিয়ার কম্বিনেশনের ফলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হলো, যার একটা শক্তি পারমাণবিক অরবিটালের তুলনায় বৃদ্ধি পেল, আর একটা শক্তি পারমাণবিক অরবিটালের তুলনায় হ্রাস পেল। এরা হলো মলিকুলার অরবিটাল, আর এরা হলো অ্যাটমিক অরবিটাল, বোঝা গেছে। আর এটা হলো এনার্জি লেভেল বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো পারমাণবিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশনের ফলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হলো, দুটো ইলেকট্রন পাউলির অপবর্জন নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি, আফবাও নীতি অনুযায়ী নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে, এবং একটা মলিকুলার অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই ইলেকট্রন হলো। এবার পারমাণবিক অরবিটালের সাপেক্ষে যে এনার্জিটা কমে গেল, এই এনার্জিটাকে বলা হয় স্থায়ীকরণ এনার্জি, স্থায়ীকরণ শক্তি, মনে থাকবে তো। এতটা শক্তি হ্রাস পেলে ফলে স্থায়িত্ব লাভ করলো। অন্যদিকে উপরের শক্তিটাকে বলা হবে অস্থায়ীকরণ শক্তি। এই শক্তিটা বৃদ্ধি পাওয়ার ফলে অণুর স্থায়িত্ব হ্রাস পায়, এবং এই যে লিনিয়ার কম্বিনেশন ঘটেছে, এই লিনিয়ার কম্বিনেশনটা তরঙ্গ অপেক্ষকের সমষ্টিগত সমন্বয়ের ফলে ঘটেছে। আর এটা পার্থক্যগত সমন্বয় সাধন ঘটেছে, পার্থক্যগত সমন্বয় সাধন ঘটেছে। এবং এইভাবে পারমাণবিক অরবিটাল থেকে মনে রাখবে যে পারমাণবিক অরবিটাল থেকে কি হয় বলো তো, পারমাণবিক অরবিটাল থেকে যখন আণবিক অরবিটালগুলো তৈরি হয়, সেই আণবিক অরবিটালগুলোর দুটো পারমাণবিক অরবিটাল থেকে দুটো আণবিক অরবিটাল তৈরি হলো, যার একটা শক্তি পারমাণবিক অরবিটালের সাপেক্ষে হ্রাস পেলো, আর একটা শক্তি বৃদ্ধি পেলো। যেটা হ্রাস পেলো একে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, একে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটাকে বলা হয় অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। এখানে দুটো ইলেকট্রন থাকবে, এখানে কোনো ইলেকট্রন থাকবে না, কারণ মোট দুটো ইলেকট্রন আছে, এবং নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো স্থান পাবে। ফলে এই হলো আমরা আন্দাজ করতে পারি বন্ডিং এবং অ্যান্টিবন্ডিংয়ের যে মলিকুলার অরবিটালগুলো দেখতে পাচ্ছ, বন্ডিং আর অ্যান্টিবন্ডিং কীভাবে পারমাণবিক অরবিটালের সাপেক্ষে এনার্জি হ্রাস পায় আর এনার্জি বৃদ্ধি পায়। এটাকে বলা হয় স্থায়ীকরণ এনার্জি, এটাকে বলা হয় অস্থায়ীকরণ এনার্জি। আমরা মলিকুলার অরবিটালগুলোর চিহ্ন দেখব, সাংকেতিক চিহ্ন। আজকে থেকে মনে রাখবে যে মলিকুলার অরবিটালগুলো যে আছে, সেই মলিকুলার অরবিটালগুলোর যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সেই সাংকেতিক চিহ্ন কীরকম। যদি মলিকুলার অরবিটালগুলো বন্ডিং হয়,
বন্ডিং মলিকুলার অরবিটালগুলোকে আমরা সিগমা, পাই, ডেল্টা ইত্যাদি দিয়ে প্রকাশ করি। বুঝা গেছে? যেমন আমরা পারমাণবিক অরবিটালকে প্রকাশ করতাম এসপিটিএফ। আর যদি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হয়, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে আমরা তখন সিগমা স্টার, পাই স্টার, ডেল্টা স্টার ইত্যাদি দিয়ে প্রকাশ করি। এই হলো সাংকেতিক প্রকাশ বন্ডিং মলিকুলার অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল যে আমরা প্রকাশ করি। আমরা দেখব, মনে রাখবে এই যে সিগমা আর পাই মলিকুলার, সিগমা ও পাই মলিকুলার অরবিটাল, বোঝা গেছে? এরা কিভাবে, সিগমা কখন তৈরি হবে, পাই কখন তৈরি হবে? তো মনে রাখবে দুটো নিউক্লিয়াস যদি তাদের আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর, মনে রাখবে অক্ষ বরাবর যদি কম্বিনেশন ঘটে, অক্ষ বরাবর যদি তাদের অভিলাপন ঘটে, তাহলে সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হবে। আর যদি পাশাপাশি লম্বভাবে হয়, মনে থাকবে নিউক্লিয় অক্ষের লম্বভাবে যদি হয়, লম্বভাবে যদি কম্বিনেশনটা ঘটে, তখন কিন্তু পাই মলিকুলার অরবিটাল তৈরি হবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে পারমাণবিক অরবিটালগুলোর অভিলাপনে যখন আণবিক অরবিটাল তৈরি হয়, তখন তাদের নিউক্লিয় অক্ষ বরাবর যদি তাদের কম্বিনেশন ঘটে, তখন সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হবে। আর নিউক্লিয় অক্ষের লম্বভাবে যদি তাদের কম্বিনেশন ঘটে, তখন কিন্তু পাই মলিকুলার অরবিটাল তৈরি হবে। সুতরাং মলিকুলার অরবিটালের চিহ্ন হলো বন্ডিংয়ের ক্ষেত্রে সিগমা, পাই, ডেল্টা, অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে সিগমা স্টার, পাই স্টার, ডেল্টা স্টার। বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে কি পার্থক্য হবে বলো তো? দুই একটা পার্থক্য যদি আমরা বলি, বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে আমরা কি পার্থক্য দেখলাম? আন্দাজ হয়েছে তো? বন্ডিং মলিকুলার অরবিটাল, এই পার্থক্যটাতে যাওয়ার আগে তোমরা বলতে পারবে যে শক্তিমাত্রা কার বেশি, বন্ডিং মলিকুলার অরবিটাল না অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল? কোন মলিকুলার অরবিটালের শক্তিমাত্রা বেশি? আমরা চলে আসি বন্ডিং মলিকুলার অরবিটাল। মনে রাখবে বন্ডিং মলিকুলার অরবিটাল কি হয়? পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল যে আছে, অ্যাটমিক অরবিটালের তরঙ্গ অপেক্ষকের সমষ্টিগত সমন্বয় ঘটে, সমষ্টিগত সমন্বয় তৈরি হয়, তাই তো? বন্ডিং মলিকুলার অরবিটাল যখন তৈরি হয়, তখন অ্যাটমিক অরবিটালগুলো যে আছে তাদের তরঙ্গ অপেক্ষকের সমষ্টিগত সমন্বয় সাধন ঘটে। অন্যদিকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল যখন তৈরি হয়, তখন অ্যাটমিক অরবিটালগুলো যে আছে এদের তরঙ্গ অপেক্ষকের পার্থক্যগত সমন্বয় ঘটে। ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের পার্থক্য নিশ্চয় বোঝা গেছে। বন্ডিং মলিকুলার অরবিটালগুলো যে আছে এদের শক্তিমাত্রা অ্যাটমিক অরবিটাল অপেক্ষা কম হয়। যে অ্যাটমিক অরবিটাল থেকে তৈরি হয় তাদের অপেক্ষা এদের শক্তিমাত্রা কম হয়। আর অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে এদের শক্তিমাত্রা কি হবে বলো তো? এদের শক্তিমাত্রা যে অ্যাটমিক অরবিটাল থেকে তৈরি হবে তাদের থেকে বেশি হয়। মনে থাকবে? এটা হলো। আবার আমরা যদি দেখি, কি দেখব? বন্ডিং মলিকুলার অরবিটালে মনে রাখবে বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন যদি প্রবেশ করলে বন্ড অর্ডার ও বন্ধন শক্তি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি হয়? অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন যদি প্রবেশ করলে বন্ড অর্ডার, সংক্ষেপে বিও দিয়ে লেখা হয়, বন্ড অর্ডার ও বন্ধন শক্তি হ্রাস পাবে। এই হলো বন্ডিং মলিকুলার অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের একটা পার্থক্য। সিগমা এবং পাই মলিকুলার অরবিটাল, এদের মধ্যে কি পার্থক্য বলো তো? সিগমা মলিকুলার অরবিটাল এবং পাই মলিকুলার অরবিটাল। তাতে সিগমা মলিকুলার অরবিটাল কখন তৈরি হয়? যখন পারমাণবিক অরবিটালগুলোর রৈখিক সমন্বয় সাধন ঘটে। এক্ষেত্রে অভিলপনের মাত্রা বেশি হয়।
অবিলোপনের মাত্রা বেশি হয়, আর এক্ষেত্রে অবিলোপনের মাত্রা কম হয়। অবিলোপনের মাত্রা কম হয়, ঠিক আছে। আবার এক্ষেত্রে কি হয়, উৎপন্ন বন্ধন বন্ধন দৃঢ় হয়, আর এক্ষেত্রে বন্ধন দুর্বল হয়। বন্ধন দুর্বল হয়। সুতরাং বন্ডে সিগমা এবং পাই মলিকুলার অরবিটালের মধ্যে সিগমা মলিকুলার অরবিটাল যখন তৈরি হয় তখন পারমাণবিক অরবিটালে অবিলোপনের মাত্রা বেশি হয়, আর যখন পাই মলিকুলার অরবিটাল তৈরি হয় তখন অবিলোপনের মাত্রা কম হয়। এর সিগমা মলিকুলার অরবিটালের ফলে গঠিত বন্ধন দৃঢ় হয়, আর পাই মলিকুলার অরবিটালের ফলে উৎপন্ন বন্ধন দুর্বল। পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয় শর্ত, লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালের যে তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত বলতো? পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয়ের প্রথম শর্ত হলো যে পারমাণবিক অরবিটালগুলো অর্থাৎ অ্যাটমিক অরবিটালগুলি কি হতে হবে? সমশক্তি হতে হবে বা প্রায় সমশক্তি সম্পন্ন হতে হবে। সমশক্তি বা প্রায় সমশক্তি সম্পন্ন হতে হবে। সমশক্তি সম্পন্ন হবে, মনে থাকবে। তাহলে পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয় সাধন তখনই ঘটবে যদি অ্যাটমিক অরবিটালগুলোর শক্তি সমান বা প্রায় সমান হয়। বুঝে গেছি? আর সেই সঙ্গে মনে রাখবে যে প্রতিসম হতে হবে। অ্যাটমিক অরবিটালগুলিকে প্রতিসম হতে হবে। প্রতিসম হতে হবে। কীরকম প্রতিসম হতে হবে? যেমন 2s এর সাথে যেমন 2pz এদের ক্ষেত্রে কিন্তু কি হবে? সমন্বয় সম্ভব। মনে থাকবে তো? সমন্বয় সম্ভব। কিন্তু 2s এর সাথে 2px বা 2py এদের কিন্তু সমন্বয় সাধন হওয়ার এদের সমন্বয় ঘটবে না, কারণ এরা অক্ষ বরাবর কি আছে? একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করেছে। ফলে এইভাবে লম্বভাবে অবস্থান করলে কিন্তু সমন্বয় সাধন ঘটবে না। সুতরাং অ্যাটমিক অরবিটালগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে অ্যাটমিক অরবিটালগুলোর ক্ষেত্রে এদের কি হবে? এদের প্রতিসম হতে হবে। আণবিক কক্ষকে শক্তির ক্রম, যে আণবিক কক্ষগুলো পারমাণবিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশনের ফলে যে আণবিক কক্ষক বা মলিকুলার অরবিটালগুলো তৈরি হয় এদের শক্তিমাত্রার পার্থক্য আছে। আমরা সেই শক্তির ক্রমটা দেখব, মনে থাকবে। তার আগে দেখে নিবে যদি দুটো 1s, মনে রাখবে দুটো 1s মিলে যদি একটা মলিকুলার অরবিটাল তৈরি হয় তাকে সিগমা 1s এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আণবিক অরবিটালগুলো যে পারমাণবিক অরবিটালগুলো থেকে তৈরি হয় তাদেরকে আণবিক অরবিটালের পাশে এভাবে লিখতে হয়। যেমন দুটো 2s থেকে যদি একটা মলিকুলার অরবিটাল তৈরি হয় তাকে এইভাবে 2s দিয়ে প্রকাশ করা হবে। এই চিহ্ন যে পারমাণবিক অরবিটালগুলো দিয়ে তৈরি হবে তাদেরকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা হয়। আণবিক অরবিটালগুলোর শক্তির যে ক্রম, সেই শক্তির ক্রম অনুসারে যদি আমরা সাজাই হ্রাস থেকে বৃদ্ধি, তাহলে এইভাবে শক্তির ক্রমটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং শক্তির ক্রমটা মনে রাখবে সিগমা 1s, সিগমা স্টার 1s। এইদিকে শক্তি ক্রমশ বাড়বে, সিগমা 2s, সিগমা স্টার 2s, ঠিক আছে। তারপরে পাই 2px আর পাই 2py এই দুটোর মলিকুলার অরবিটালের শক্তি সমান। তারপরে সিগমা 2pz, তারপরে পাই স্টার 2px সমান পাই স্টার 2py, তারপরে সিগমা স্টার 2pz। এই হলো শক্তির ক্রম, মনে থাকবে। তাহলে মলিকুলার অরবিটালগুলো যে তৈরি হয় সেই মলিকুলার অরবিটাল এইভাবে শক্তির ক্রম পরপর শক্তি বাড়তে থাকে। এখানে মনে রাখবে এই যে 2pz আছে, 2pz এর শক্তি ক্রম নাইট্রোজেন অপেক্ষা নাইট্রোজেন পরবর্তী যে মৌলগুলো আছে, ভালো করে মনে রাখবে এই জায়গাটা পয়েন্ট করবে। নাইট্রোজেন পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু কী হবে, 2pz এর শক্তিমাত্রা 2px 2py অপেক্ষা কমে যাবে। যেমন অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। নাইট্রোজেন পর্যন্ত এই সিরিজটা ঠিক আছে। নাইট্রোজেনের পরে যখনই আমরা যাব, কেন নাইট্রোজেনের ক্ষেত্রে এটা এদিকে শক্তিমাত্রা বেড়ে যায়, কারণ নাইট্রোজেন পর্যন্ত যে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত মনে রাখবে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে 2s এবং 2p মনে থাকবে, 2s আর 2pর মধ্যে শক্তির পার্থক্য খুব কম হয়, এদের মধ্যে বিকর্ষণ কাজ করে এবং এই ধরনের বিকর্ষণের ফলে 2pz যেটা সিগমা 2pz এর শক্তিমাত্রা বেড়ে যায়, তার জন্য সেটার শক্তিমাত্রা বেড়ে যাওয়ার ফলে 2px 2py থেকে তার শক্তিমাত্রা বেড়ে যায়। ফলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নাইট্রোজেন পর্যন্ত এই সিরিজটা ঠিক আছে। নাইট্রোজেনের পরবর্তী যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে সিগমা 2pzটা কিন্তু সিগমা 2s এর পরে আসবে এবং এই জায়গাটা থেকে আমাদের কি করতে হবে, আমরা আবার অণুর ইলেকট্রন বিন্যাস করব, মলিকুলার ইলেকট্রন বিন্যাস এবং আণবিক ব্যাখ্যা। বোঝা গেছে? আমরা আবার দেখব, যেমন মনে করো হিলিয়াম অণুর গঠন আমরা ব্যাখ্যা করব আণবিক কক্ষক তত্ত্বের সাহায্যে। ঠিক আছে? তো হিলিয়াম অণুর গঠন ব্যাখ্যা করার আগে তোমরা বলতে পারবে যে নাইট্রোজেন যে পরমাণুটা আছে, যে নাইট্রোজেনের যে আণবিক কক্ষকগুলো আছে, নাইট্রোজেন অণুর যে আণবিক কক্ষক, সেই আণবিক কক্ষকে 2 সিগমা 2px মনে থাকবে, আণবিক কক্ষক যে আছে তাতে সিগমা স্টার 2s ও সিগমা 2pz। নাইট্রোজেন মনে রাখবে, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনটার শক্তি বেশি? বোঝা গেছে কোশ্চেনটা? আবার বলছি, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে সিগমা স্টার 2s না সিগমা 2pz, এই দুটো অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি? উত্তরটা তৈরি করবে। আমরা চলে আসি হিলিয়াম অণুর গঠন বা হাইড্রোজেন অণুর গঠন। প্রথমে দেখি হাইড্রোজেন অণুর গঠন আমরা দেখব এবং আমরা কি করব, এখন আমরা যে মলিকুলার অরবিটাল আছে, মলিকুলার অরবিটালের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে। যেমন দেখো, মনে করো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অণু যখন তৈরি হয় তখন এরকম আণবিক অরবিটালগুলো তৈরি হবে। হাইড্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা 2 এবং এক একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, আমরা জানি। ঠিক আছে? তাহলে এক একটা অরবিটালে যদি দুটোর বেশি ইলেকট্রন না থাকতে পারে, তাহলে দুটো ইলেকট্রন, এর ইলেকট্রন বিন্যাস কী হবে? সিগমা 1s2। এই হলো মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাস H2 অণুর ক্ষেত্রে। এবং এটা যদি আমরা এর এনার্জি ডায়াগ্রামটা দেখি, তাহলে এর এনার্জি ডায়াগ্রামটা কীরকম হয় বলো তো? এই একটা 1s হাইড্রোজেন পরমাণু, আর এই একটা হলো 1s, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এর কম্বিনেশনে কি হবে? দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে, তাই তো? এবং এই দুটো মলিকুলার অরবিটালের, এরা হলো মলিকুলার অরবিটাল আর এরা হলো অ্যাটমিক অরবিটাল, এবং ভুন্ডের মাল্টিপ্লিসিটি আপ ডাউন নীতি অনুযায়ী ইলেকট্রনটা নিচের দিকে থাকবে। একে বলা হয় সিগমা 1s, একে বলা হয় সিগমা স্টার 1s। সুতরাং এই হলো এনার্জি ডায়াগ্রাম হাইড্রোজেন অণুর ক্ষেত্রে। আমরা সবার ক্ষেত্রে এরকম এনার্জি ডায়াগ্রাম তৈরি করতে পারি। বোঝা গেছে? আমরা হাইড্রোজেনের পর দেখব হিলিয়ামে, তাহলে কি হবে? ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের সাথে সাথে আমরা যদি অণুর আচরণও দেখি, যে অণুর আচরণটা কীরকম হবে। বোঝা গেছে? অণুর আচরণের কথা যদি ভাবি, তাহলে একটা শব্দ আমাদের পড়তে হবে, সেটা হলো বন্ড অর্ডার। ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, মনে রাখবে, বন্ড অর্ডার। বন্ড অর্ডার কি? বন্ড অর্ডার হলো বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2, এটাকে বলা হয় বন্ড অর্ডার। এবং বন্ড অর্ডার থেকে আমরা কি করতে পারি? অণুর আচরণ খুব সহজে ব্যাখ্যা করতে পারি। কীরকম ব্যাখ্যা করতে পারি বলো তো? যেমন বন্ড অর্ডারের মান যদি নেগেটিভ হয় বা যদি 0 হয়, তাহলে অণুটা অস্থায়ী হবে। মনে থাকবে? অণু অস্থায়ী হবে বা অস্তিত্ব থাকবে না। ফলে বন্ড অর্ডার থেকে আমরা খুব সহজে কিন্তু বলে দিতে পারি অণুর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। বোঝা গেছে? আর বন্ড অর্ডার যদি পজিটিভ হয়, তাহলে অণু স্থায়ী হবে, অর্থাৎ স্থায়িত্ব থাকবে। মনে থাকবে? আবার বন্ড অর্ডারের সাথে মনে রাখবে যে বন্ড অর্ডারের সাথে অণুর স্থিতিশীলতা সমানুপাতিক। যে অণুর বন্ড অর্ডার যত বেশি, তার স্থিতিশীলতা তত বেশি। আবার সেই সঙ্গে মনে রাখবে বন্ড অর্ডার, ভীষণ ইম্পর্টেন্ট বক্তব্যগুলো, যেমন বন্ড অর্ডারের সাথে কি? বন্ধন শক্তির সমানুপাতিক সম্পর্ক। বন্ধন শক্তি, কোন অণুর বন্ড অর্ডার যত বাড়বে, বন্ধন শক্তি তত বাড়বে।
আবার বন্ড অর্ডারের সাথে তাদের বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। বন্ধন দৈর্ঘ্য, বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পাবে। ফলে ভীষণ ইম্পর্টেন্ট একটা বক্তব্য। বন্ড অর্ডার থেকে আমরা বহু অণুর আচরণ খুব সহজে ব্যাখ্যা করতে পারি। যেমন বন্ড অর্ডারের মান যদি নেগেটিভ বা 0 হয় তাহলে সেক্ষেত্রে সেটা অস্থায়ী হবে বা অস্তিত্ব থাকবে না। যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে অণুটা স্থিতিশীলতা থাকবে অথবা অণুটা স্থায়িত্ব থাকবে, অণুটার অস্তিত্ব থাকবে। আবার বন্ড অর্ডারের সাথে অণুর স্থিতিশীলতার সমানুপাতিক সম্পর্ক। যে অণুর বন্ড অর্ডার যত বেশি তার স্থিতিশীলতা তত বেশি। বন্ড অর্ডারের সাথে আবার বন্ধন শক্তির সমানুপাতিক সম্পর্ক। বন্ড অর্ডারের সাথে বন্ধন দৈর্ঘ্যের, বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পাবে। মনে থাকবে কথাটা? তাহলে আমরা এই বিষয়টাকে নিয়ে আমরা কি করব, বিভিন্ন অণুর বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি হিলিয়াম অণু, দেখো হিলিয়াম অণু, ঠিক আছে, হিলিয়াম অণুর অস্তিত্ব থাকবে কি না আমরা বিচার করব। তো হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 4। আমরা ইলেকট্রন বিন্যাস করব, পরপর ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করতে করতে চলে যাবে, দুটোর বেশি থাকবে না। পরমাণু গঠন চ্যাপ্টার পড়েছো 1s2 2s2 একই রকম। কত সহজ বলো তো, এটা লিখে রাখলে আমরা খুব সহজে করতে পারি। 4টা ইলেকট্রন কী হবে, সিগমা 1s2, দুটো চলে গেল, তারপরে চলে আসবে কি সিগমা স্টার 1s2, 4টা হয়ে গেল। এবার আমরা এক্ষেত্রে বন্ড অর্ডার বের করব, কারণ বন্ড অর্ডার দিয়ে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে বন্ড অর্ডার সমান কি, বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2। নন স্টারগুলো হলো বন্ডিং আর স্টারগুলো হলো অ্যান্টি বন্ডিং। মনে থাকবে কথাটা? তাহলে বন্ডিং ইলেকট্রনের সংখ্যা 2 আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা 2 বাই 2 = 0। তাহলে হিলিয়াম অণুর বন্ড অর্ডার 0। এবার নিজেরাই বলতে পারবে, বলো তো আমরা যেটা দিয়ে আজকের পড়া শুরু করেছিলাম, আমার প্রশ্ন ছিল He2 অণুর অস্তিত্ব নেই কেন, তাই তো? He2 অণুর অস্তিত্ব নেই কেন? তো দেখো হিলিয়াম অণুর যে বন্ড অর্ডার বেরোলো সেই বন্ড অর্ডার বেরোলো 0। তাহলে বলো তো অণুটার অস্তিত্ব থাকবে? সে কারণে হিলিয়াম অণুর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। কথাটার মানে হিলিয়ামের বন্ড অর্ডার হিলিয়ামের মধ্যে বন্ড অর্ডার 0, অর্থাৎ দুটো হিলিয়াম পরমাণুর মধ্যে কোনো বন্ধন নেই। আর বন্ড অর্ডারের সাথে সাথে মনে রাখবে যার বন্ড অর্ডার যত, বন্ড অর্ডারের সংখ্যা যত, মনে থাকবে বন্ধন সংখ্যা তত, বন্ধন সংখ্যা তত। যেমন বন্ড অর্ডার যদি 1 হয় তাহলে 1 বন্ধন থাকবে পরমাণু দুটোর মধ্যে। বন্ড অর্ডার যদি 2 হয় তাহলে দ্বিবন্ধন থাকবে। বন্ড অর্ডার যদি 3 হয় তাহলে ত্রিবন্ধন হবে। সুতরাং বন্ড অর্ডার থেকে আমরা বেশ কিছু সমস্ত প্রশ্নের উত্তরে দিতে পারি। সহজ জায়গায় আমরা পৌঁছে গেলাম। এবার আমরা অ্যাপ্লিকেশন দেখব মলিকুলার অরবিটাল থিওরির, কীভাবে আমরা অণুর গঠনগুলো ব্যাখ্যা করতে পারি। মনে থাকবে কথাটা? এবার চলে আসো আমরা পরের অণুর ক্ষেত্রে দেখব, আমরা এগুলো অ্যাপ্লাই করব। যেমন মনে করো কার্বন C2, এই অণুটার অস্তিত্ব আছে কিনা। আর একটা কথা মাথায় রাখবে যে অণুর চৌম্বক ধর্ম, অণুর চৌম্বক ধর্ম, সেক্ষেত্রে মনে রাখবে যে যদি বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে, কোনো মলিকুলার অরবিটালে যদি সিঙ্গেল ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে বিজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে তাদের ধর্ম প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক। মনে থাকবে বিজোড় ইলেকট্রন যদি উপস্থিত থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে। আর যদি জোড় ইলেকট্রন উপস্থিত থাকে, জোড় ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে তাদের ধর্ম ডায়াম্যাগনেটিক হবে। পদার্থের চুম্বক ধর্ম দুরকম হয়, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক। চুম্বক দ্বারা যদি আকৃষ্ট হয় প্যারাম্যাগনেটিক ধর্ম বলা হয়, চুম্বক দ্বারা যদি বিকশিত হয় ডায়াম্যাগনেটিক ধর্ম বলা হয়। ফলে অণুর আমরা চুম্বক ধর্ম, এই কোশ্চেনটা দিয়েও আজকের পড়া শুরু হয়েছিল। সেখানে বলা হয়েছিল অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে একটা চুম্বক প্রবেশ করালে অক্সিজেনের অণুগুলো চুম্বকের গায়ে আটকে যায় কেন? আর কোনো পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হওয়াকে বলা হয় প্যারাম্যাগনেটিক ধর্ম, আর বিকশিত হওয়াকে বলা হয় ডায়াম্যাগনেটিক ধর্ম। আমরা অণুর চুম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারি। ফলে অনেক সহজে ব্যাখ্যা করা যায়। যেমন কার্বন অণুর আমরা দেখব যে কার্বন অণুর ক্ষেত্রে অণুটার অস্তিত্ব আছে কি না, চৌম্বক ধর্ম কী হবে ইত্যাদি। মনে করো কার্বন অণু, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, দুটো কার্বন পরমাণু আছে, তাহলে 12টা ইলেকট্রনকে আমাকে সাজাতে হবে পরপর। দেখো পরপর দেখে দেখে লিখবো, দুটো দুটো করে বসিয়ে দিব। সিগমা 1s2, তারপরে সিগমা স্টার 1s2, তারপরে সিগমা 2s2, সিগমা স্টার 2s2,
এদিকে আবার কাউন্ট করব যাতে 12 ক্রস না করে যায়। তারপরে চলে আসবে পাই 2px, এই দুটো শক্তি সমান ফলে দুটো আমাদের হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি। তাহলে এদিকে 2 2 4 2 6 2 8 9 10 11 12। দেখো তো এই হলো মলিকুলার ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে তো? এইভাবে আমরা সহজে করতে পারি। এবার দেখবে যে হিলিয়াম আর হাইড্রোজেন যদি বাদ দেওয়া যায়, বাকি সবারই এই যে প্রথম দুটো প্রায় থাকেই ধ্রুবক। সে কারণে প্রথম দুটো আমরা অনেক সময় লিখি না, কে কে দিয়ে প্রকাশ করি, বা আমাদের বইগুলোতে প্রথম দুটো মলিকুলার অরবিটাল কে কে দিয়ে প্রকাশ করা আছে, ফলে এখানে 4টা আর লিখতে হয় না। চলে আসি আমরা, বলো তো বন্ড অর্ডার তাহলে কত হবে? বন্ড অর্ডার সমান বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2। বন্ডিং কাউন্ট করো 2 4 6 8। অ্যান্টি বন্ডিং স্টারগুলো 2 2 4 বাই 2 সমান কত? 2। বোঝা গেছে? তাহলে কার্বন যে C2 অণুটা আছে তার বন্ড অর্ডার 2। এবার যদি প্রশ্ন করা হয়, বলো তো এর অস্তিত্ব আছে না নেই? C2 অণুর অস্তিত্ব আছে না নেই? এর অস্তিত্ব আছে, আছে না নেই বলো? এর বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার 2। এই 2-3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর এর বলো তো চৌম্বক ধর্ম কি হবে? চৌম্বক ধর্ম বিজোড় ইলেকট্রন কোথাও আছে, সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছ, কোথাও সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন নেই। তাহলে এর কিন্তু চৌম্বক ধর্ম কি হবে? ডায়াম্যাগনেটিক হবে। এর চৌম্বক ধর্ম ডায়াম্যাগনেটিক হবে। এই 3টা কোশ্চেনের উত্তর আমাকে দিতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? মডেল উত্তর আমরা যে কোনো অনুক্ষেত্রে 3টা প্রশ্নের উত্তর দিব। তোমরা বলতে পারবে He2 অণুটা যে আছে, He2 অণু এটা চৌম্বক ধর্ম ডায়া না প্যারা? হিলিয়াম অণুর চৌম্বক ধর্ম ডায়াম্যাগনেটিক দেখাবে না প্যারাম্যাগনেটিক দেখাবে? আমরা চলে যাব পরের অণু। যেমন মনে করো নাইট্রোজেন অণুর ক্ষেত্রে আমরা দেখব নাইট্রোজেন অণু। নাইট্রোজেনের পরমাণু সহজ লাগছে তো? এখন সহজ জায়গায় চলে এসেছি। 3টা প্রশ্নের উত্তর আমার লাগবে। একটা হলো বন্ড অর্ডার কত, আর একটা হলো অস্তিত্ব আছে কি না, আর একটা হলো চৌম্বক ধর্ম। ফলে অণু আমরা আচরণ ব্যাখ্যা করতে পারি। মলিকুলার অরবিটাল থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে এটা একটা সেতুর মতন, উঁচু ক্লাসে পড়ার এটা একটা প্রবেশদ্বার। এই জায়গায় কনসেপশন যদি নড়বড়ে হয় তাহলে পরবর্তী বিভিন্ন মডেলের ক্ষেত্রে কিন্তু খুব ধারণা তৈরি করা মুশকিল আছে। ফলে এই কনসেপশনটা একদম ক্লিয়ার করে নেবে, সহজ জিনিস সহজ করে বুঝে নেবে। যেমন আমরা নাইট্রোজেন অণুর গঠন, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা হবে 14। এর আমরা গঠন দেবো। আমরা প্রথমে বলেছি যে প্রথম দুটো যে আছে তাকে কে কে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রথম দুটোর জন্য আমরা কে 4টা চলে গেল। তারপরে আমরা বাকি 10টাকে সাজাবো। কী হবে? সিগমা 2s2, তারপরে দেখে দেখেই তো লিখবো সিগমা স্টার 2s2, তারপরে চলে আসবে পাই 2px2, তারপরে পাই 2py2। তাহলে 4 5 6 7 8 9 10 11 12। তারপর চলে আসবে সিগমা 2pz2। এই হয়ে গেল। এই হলো ইলেকট্রন মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাস। এবার বলো তো বন্ড অর্ডার তাহলে কত? বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2। বন্ডিং কত? নন স্টারগুলো এইখানে সমান সমান আছে বলে এটা আর দেখা দরকারই নেই। তাহলে 2 2 4 2 6 2 8। আর অ্যান্টি বন্ডিং স্টার 2 বাই 2 সমান কত? 3। তাহলে বলো তো যদি 3 হয় তাহলে বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার 3। কথাটা মানে দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে তাহলে কটা বন্ধন আছে? দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে 3টা বন্ধন আছে। যেহেতু বন্ড অর্ডার 3 সেই জন্য দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে 3টা বন্ধন আছে। ফলে দুটো পরমাণুর মধ্যে আমরা বন্ধন সংখ্যাও বলে দিতে পারি বন্ড অর্ডার থেকে। এবার বলো তো অস্তিত্ব আছে না নেই? যেহেতু বন্ড অর্ডার 0 বা নেগেটিভ হলে অস্তিত্ব থাকে না, এর মান 3, ফলে অস্তিত্ব বর্তমান। আর এর চৌম্বক ধর্ম বলো তো কী হবে? চৌম্বক ধর্ম বিজোড় ইলেকট্রন কোথাও আছে? কোথাও নেই। ফলে এর চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। খুব সহজে বলো তো, খুব সহজে আমরা উত্তরগুলো তৈরি করতে পারি। আমরা এই 3-4টা প্রশ্নের উত্তরই লাগবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা এরপরে নাইট্রোজেনের পর অক্সিজেনের দেখব। অক্সিজেনের ক্ষেত্রে কীরকম হবে?
ঠিক আছে। তো অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখব যেমন O2 অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, তাহলে 16টা ইলেকট্রনকে আমাকে সাজাতে হবে। প্রথম 4টার জন্য আমরা কি লিখব, কে লিখব, 4টা হয়ে গেল। তারপরে দেখে লিখব, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে অক্সিজেন হলো নাইট্রোজেন পরবর্তী মৌল, ফলে এর ক্ষেত্রে 2pZটা কিন্তু কি হবে, এই 2pY 2pX এর আগে চলে আসবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, লিখে রেখেছি আমি, মনে থাকবে তো। নাইট্রোজেনের পরে যারা আছে নাইট্রোজেন পরবর্তী মৌলগুলো যেমন অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের যখন আমরা মলিকুলার ইলেকট্রন বিন্যাস করব তখন মনে রাখবে তাদের যে সিগমা 2pZ এর শক্তি মাত্রাটা কিন্তু এদের থেকে কমে যাবে বলে এটা এখানে চলে আসবে, ফলে এই জায়গাটা মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে কি হবে বলো তো, দেখে বলি, সিগমা 2s2, তারপরে সিগমা স্টার 2s2, তারপরে এটা এখানে চলে আসবে সিগমা 2pZ2, তারপরে চলে আসবে পাই 2pX2 সমান পাই 2pY2 গুণব 4, 6, 8, 10, 12, 13, 14, তারপরে চলে আসবে পাই স্টার 2pX সমান পাই স্টার 2pY। আমাদের হাতে দুটো ইলেকট্রন আছে, বলো তো কীভাবে দুটো ইলেকট্রন বসাবো? একটাতেই দুটো দিব না দুটাতেই দিব? হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি কি বলেছে, সমশক্তি সম্পন্ন মলিকুলার অরবিটালগুলো যদি হয় তাহলে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, ফলে একটাতে দুটো কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এদের শক্তি সমান, ফলে এরা একটা করে ইলেকট্রন পাবে। মনে থাকবে, এটাতে একটা, এটাতে একটা। বোঝা গেছে? তাহলে এবার চলে আসো, বলো দেখি এবার বন্ড অর্ডার। মনে থাকবে তো এই জায়গাটা, দুটো অরবিটালের শক্তি সমান, আমার হাতে দুটো ইলেকট্রন আছে বলে একটা করে দিতে হবে। যদি 3টা থাকতো তাহলে যে কোনো একটাতে দুটো দিতে হবে। বন্ড অর্ডার বলো তো, তাহলে কত হবে বন্ড অর্ডার? বন্ডিং, অ্যান্টি বন্ডিং বাই 2, এবার কাউন্ট করো বন্ডিং নন স্টারগুলো, 2, 4, 6, 8। এবার অ্যান্টি বন্ডিং কাউন্ট করো, 2, 3, 4 বাই 2 ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে গেলাম অক্সিজেন অণু। বলো তো অক্সিজেন অণুর মধ্যে তাহলে গঠন কি হবে? এদের মধ্যে দুটো বন্ধন আছে, এই হলো অক্সিজেন অণুর গঠন, যেহেতু বন্ড অর্ডার 2, এবং এদের মধ্যে বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার 2। বলো তো অণুর অস্তিত্ব আছে না নেই? অস্তিত্ব বর্তমান, এবং বন্ধন বিয়োজন শক্তি যথেষ্ট বেশি হবে, এবং সেক্ষেত্রে চৌম্বক ধর্ম বলো তো ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? চৌম্বক ধর্ম। যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক। তো দেখতে পাচ্ছ এই যে বিজোড় ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, ফলে বিজোড় ইলেকট্রন থাকার ফলে কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। সে কারণেই তো প্যারাম্যাগনেটিক কথাটার মানে কি বলো তো? চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। ফলে যে কোশ্চেনটা দিয়ে আজকে আমরা গল্প শুরু করেছিলাম যে একটা অক্সিজেনপূর্ণ সিলিন্ডারের মধ্যে চুম্বক প্রবেশ করালে অক্সিজেনের অণুগুলো চুম্বকের গায়ে আটকে যায় কেন? এই যে বিজোড় ইলেকট্রন থাকার ফলে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায় এবং চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। বোঝা গেছে? অন্য কোনো থিওরি, আমরা ভিএসপিআর থিওরি বলো, ভ্যালেন্স বন্ড থিওরি বলো, শঙ্করায়নের কনসেপশন বলো, সেই থিওরিগুলো দিয়ে কিন্তু এই ধরনের অণুর গঠনগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না। আমরা যদি দেখি যে কিছু হয়তো পারা যাবে, তো অনেক সময় এরকম করে দেয় যে বলো তো এই অণুটার অস্তিত্ব আছে কিনা, এই অণুটার অস্তিত্ব আছে কিনা, এরকম করে হয়তো বলে দিল যে H2+, এই অণুটার অস্তিত্ব আছে কিনা বলো তো। তখন আমরা দেখব হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, যার মধ্যে একটা বেরিয়ে গেছে, তাহলে একটা ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন হলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে? সিগমা 1s1। বোঝা গেছে? সিগমা 1s1 যদি হয় তাহলে এর বন্ড অর্ডার কত হবে বলো তো? বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2। তো বন্ডিং কত? একটা ইলেকট্রন, এটা নেই, বাই 2 সমান হাফ, অর্থাৎ এই অণুটার অস্তিত্ব আছে। বোঝা গেছে? আবার যদি আমরা বলি যে H2-, এর ক্ষেত্রে কটা ইলেকট্রন হবে? 3টা ইলেকট্রন, ফলে এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s1। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে বলো তো? বন্ড অর্ডার 2 - 1/2 সমান হাফ, এটারও হাফ, এটারও হাফ। বোঝা গেছে? বুঝাতে পেরেছি তো? তোমরা বলতে পারবে এবার কোনটার স্থায়িত্ব বেশি, H2+ না H2-? দুটোরই তো সমান বন্ড অর্ডার। তখন মনে রাখবে যে অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যা, আমরা পড়লাম অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে অণুর স্থায়িত্ব হ্রাস পায়।
বন্ডিংয়ে ইলেকট্রন প্রবেশ করলে বন্ড অর্ডারও বৃদ্ধি পায়, স্থায়িত্ব বৃদ্ধি পায়। ফলে যেহেতু H2 মাইনাসের অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যা প্রবেশ করে, ফলে এক্ষেত্রে এর কী হয়, স্থায়িত্ব কম হয় H2 প্লাসের তুলনায়। ফলে বন্ড অর্ডার যদি একই হয়, যার অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হবে, তার ক্ষেত্রে কিন্তু কী হবে, স্থায়িত্ব কম হবে। তোমরা বলতে পারবে যে আমরা যে নাইট্রোজেন অণুটার ইলেকট্রন বিন্যাস দেখলাম, N2 অণুর ইলেকট্রন বিন্যাস দেখলাম, C2 অণুর ইলেকট্রন বিন্যাস দেখলাম, তো বলো তো যে C2 অণুটা যে আছে এর চৌম্বক ধর্ম কী হবে, C2 অণুর চৌম্বক ধর্ম কী হবে। বিভিন্ন অণুগুলো আছে O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, এদের বন্ড অর্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এদের বন্ড অর্ডার যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমরা সাজাতে পারে, যেমন এদের স্থায়িত্বের ক্রমটা কীরকম হবে, স্থায়িত্বের ক্রম কীরকম হবে। এদের যদি বন্ধন দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্রম কেমন হবে, ঠিক আছে? এদের যদি আমরা বলি বন্ধন শক্তি, তাহলে বন্ধন শক্তির ক্রম কীরকম হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এর যদি বন্ড অর্ডার দেওয়া থাকে তাহলে এদেরকে কীভাবে সাজানো যাবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে তোমরা বলতে পারবে যে নিয়ন Ne2 এই অণুটার অস্তিত্ব আছে কি না, অস্তিত্ব আছে কি, Ne2 অণুটার অস্তিত্ব আছে কি না, উত্তরটা তৈরি করবে। আমরা চলে আসি, আমরা দেখেছি যে সমস্ত প্রশ্নের উত্তর বন্ড অর্ডার থেকে আমরা তৈরি করতে পারি। আমরা জানি বন্ড অর্ডারের সাথে স্থায়িত্ব সমানুপাতিক, ফলে এদের যার বন্ড অর্ডার বেশি তার স্থায়িত্ব বেশি। ফলে স্থায়িত্বের ক্রম অনুসারে সাজালে কী হবে বলো তো, O2-র স্থায়িত্ব সবথেকে বেশি হবে, তারপরে O2 প্লাস, তারপরে O2 মাইনাস, তারপর হবে O2 2 মাইনাস। কারণ বন্ড অর্ডার যত বাড়ে স্থায়িত্ব তত বাড়ে। আমরা যদি দেখি বন্ধন দৈর্ঘ্য বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পায়। ফলে বন্ধন দৈর্ঘ্যের ট্রেন্ডটা কীরকম হবে বলো তো, সব থেকে O2 বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড় কার হবে, O2 2 মাইনাস, তারপরে O2 মাইনাস, তারপরে O2 প্লাস, তারপরে O2। কারণ যত বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে, তাই তো? কারণ লিখেই তো রেখেছি। এবার যদি আমরা দেখি বন্ধন দৈর্ঘ্যর সাথে বন্ধন শক্তি সমানুপাতিক সম্পর্ক। বন্ধন শক্তি, যার বন্ড অর্ডার যত বেশি বন্ধন শক্তি তত বেশি, ফলে উপর থেকে নিচে কী হবে, বন্ধন শক্তি ধীরে ধীরে হ্রাস পাবে। ফলে বন্ধন শক্তির ক্রমটা হবে প্লাস O2 মাইনাস, O2 2 মাইনাস। এইভাবে আমরা খুব সহজে কিন্তু সিরিজ সাজাতে পারি এবং পরীক্ষায় বিভিন্ন নিট বা জেই বা এইচএসের কথাই বলো না কেন, এই ধরনের বন্ড অর্ডারের মান দিয়ে সিরিজ সাজিয়ে দিবে, সেখান থেকে সঠিক সিরিজটা আমাকে সিলেক্ট করতে হবে। তোমরা বলতে পারবে এই যে আলোচনার শেষে আমরা যে আণবিক কক্ষক তত্ত্ব পড়লাম, তাতে যে হাইড্রোজেন আছে H প্লাস আর H2 মাইনাস, কোনটির স্থিতিশীলতা কম, কোনটার স্থিতিশীলতা কম, এই উত্তরটা তৈরি করো। H2 প্লাস এবং H2 মাইনাস কোনটার স্থিতিশীলতা কম। কি দেখলাম আমরা তাহলে, আণবিক কক্ষক তত্ত্ব যথেষ্ট ভালো একটা তত্ত্ব। এর সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন অণুর গঠন, তাদের চৌম্বক ধর্ম, তাদের স্থিতিশীলতা, বন্ধন দৈর্ঘ্য, বিভিন্ন বিষয়গুলো কিন্তু নিখুঁতভাবে ব্যাখ্যা করা যায়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, বোঝাবার চেষ্টা করেছি। খুব সূক্ষ্ম, খুব নিখুঁত একটা ধারণা তৈরি হবে এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে এখানে শেষ করছি।